প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে 26শে জানুয়ারি। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে, অডিটোরিয়ামটার নাম হেলমেট, সেখানে 3 বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে, আন্তঃবাহিনী, তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টটা আছে, তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকায় ছেপেছে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে। সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন। যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক। আচ্ছা, ডক্টর ইউনূস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান? আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই। কিন্তু ডক্টর ইউনূসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি? তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি, আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি। তার মানে 50% অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয়? নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে? এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, তারা ভোট বর্জনের কথা বলেছে। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে, মেলায় লোকজন আসবে, বাণিজ্যও হবে, আবার উৎসব মুখর পরিবেশ, তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে। এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এটা নিয়ে অনেক ট্রল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই। এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য। এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে, সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে, ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলবে। আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয়? ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে, কে কতটা সিট পাবে, টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে। এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তিনি বলছেন যে আর্মি যেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে, মানে এনএসআই এর মাধ্যমে, এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে। কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো গেল মিটিং এর কথা। এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদ বদলের উদ্যোগ ভেস্তে গেছে। সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার
একটা উদ্যোগ নেওয়া ছিল, কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি পিআরএলে গেছেন, অবসরপূর্ব ছুটিতে গেছেন। তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল। আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর, তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন। এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে। তাকে এই সিজিএস, যে অপেক্ষাকৃত জুনিয়র, যে বর্তমানে মেজর জেনারেল, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে ডক্টর ইউনূস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের দোষ। ওই খলিল এইসব ঝামেলা টামেলা করছে। তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে। তো এটা বলে সে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাঁজ দিছে, যেটাকে আমরা বাংলায় বলি, এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর। এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে। এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই। জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেয়া হোক। সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল, এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি, তার সাথে কামরুলের সম্পর্ক ভালো। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল, এবং সেইটা যে ডক্টর ইউনূস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার। অথচ এই ডক্টর খলিল দেখেন, কাতার যাইতে হয়, কাতারে মিটিং হয়, ভারত, আমেরিকা, আরো অনেক দেশের প্রতিনিধি থাকে, কাতারের প্রতিনিধি থাকে। সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। দিল্লিতে সার্জিও গার, অজিত দোভালের সাথে মিটিং হয়, সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন না, একদম মিনিমাম, যতটুক না বললেই নয়, বা খুব ফর্মাল সম্পর্ক। অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে, ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা, এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায়? এই ডক্টর খলিল যায়। আবার চীনের সাথে ডক্টর ইউনূস বলে এইটা করতে হবে, ওইটা করতে হবে। 6টা এমওইউ সাইন করছে চীনের সাথে এই ইউনূস সরকার। তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে, চীন সেখানে 600+ কোটি টাকা দেবে। তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে, কারণ আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না, এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে। আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ব্রেন্ট ক্রিস্টেনসন, কিন্তু তিনি আবার পছন্দ করছেন না। তিনি আবার খলিলকে ডেকে ধমক দিচ্ছেন, ইউনূসকে যে অভিযোগ জানাচ্ছেন। তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ, যত দোষ খলিল ঘোষ, এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি, তার সব মেসেজ নিয়ে যাই, তার জন্য আমি মেসেজ নিয়ে আসি, আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন, আমাকেই দোষী করেন। এটা নিয়ে ডক্টর খলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে, এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইউনূস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন, এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, তার মানে এই যে এনএসআইয়ের নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে, যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে, সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন। এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে 12ই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে, এবং তার আগে নির্বাচন হয় কিনা। নমস্কার, আমি তরুণ ঘোষ। দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই যে T20 নিয়ে যা চলছে,
এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি যেমন ভারতের আইসিসির কথা বলবো, বিসিসিআই এর কথা বলবো, তেমনি বাংলাদেশের সরকারের কথাও বলবো। আমি প্রথম দিনই বলেছিলাম বিসিসিআই এর উচিত ছিল এই পরিস্থিতির ব্যাখ্যা করে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানো, মুস্তাফিজুরকে, এবারের যে অবস্থা। অথবা তারা যদি অসুরক্ষিত বোধ করে তাহলে টোটাল ম্যাচটা দুবাইতে নিয়ে যাও অথবা শ্রীলঙ্কায় নিয়ে যাও। পাকিস্তানের বেলা বহুবার হয়েছে, হয়নি এমন নয়, বহুবার হয়েছে। তাহলে বাংলাদেশের বেলাতে হলো না কেন? নিরপেক্ষ দৃষ্টিতে যদি আপনি দেখেন তাহলে পরে বলতে হবে, তাই যদি পাকিস্তানের ক্ষেত্রে সিকিউরিটি ইস্যু হলে দুবাইয়ে খেলা হতে পারে, শ্রীলঙ্কায় খেলা হতে পারে, তাহলে বাংলাদেশ ভারত যে ম্যাচগুলো সেগুলো আগে থেকে শিফট করে দুবাই অথবা শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া যেত। কিন্তু আমাদের বিসিসিআই তারা ঘুম মেরেছিল, না ভারতেই খেলতে হবে। এই তো কোনো মানে নেই। যখন তোমরা পাকিস্তানের বেলা যখন তোমরা মেনে নাও, আসলে পাকিস্তানেরও টাকা চাই, বিসিসিআইয়েরও টাকা চাই, আইসিসিরও টাকা চাই, সকলেরই টাকা চাই। টাকা অর্থ একটা বড় ম্যাটার করে। যে একটা খেলা যদি পাকিস্তান আর ভারতের না হয় তাহলে পরে তার একটা যে ক্ষতির পরিমাণ, সে ক্ষতির পরিমাণ বহু। তা এই যে মধ্যিখানে এই যে রাজনীতিটা মানে ঢোকানো হলো, বিসিসিআই এইটা করলো। আমি বরাবর দোষ দিই কিন্তু বিসিসিআই কে, কারণ বিসিসিআই আগু পিছু চিন্তা না করে সমস্ত ম্যাচগুলো ভারতবর্ষে কলকাতায় ফেললো কেন? বিসিসিআই যারা কর্মকর্তা, যারা কলকাতায় থাকেন, তারা কি কলকাতার অবস্থা জানেন না? তারা অনায়াসে প্রথম থেকেই দুবাই সিলেক্ট করতে পারতেন আর শ্রীলঙ্কা করতে পারতেন, অথবা দুবাইতে পুরো ওটা করতে পারতেন, কেউ তো না করেনি। এর আগে যে হয়নি তা তো নয়। আর আইসিসি হচ্ছে গিয়ে বিসিসিআই এর পিট্টু, পুরো ভারতবর্ষ কন্ট্রোল করে আইসিসি। সেখানে 14টা ভোট 15 না পড়বে, 15টা ভোট পড়বে, সে তো পরের কথা। কিন্তু কেউ ভারতের বিরুদ্ধে যাবে না, কারণ আলটিমেটলি ম্যাটার করে মানি। এই যে খেলাগুলো ঘিরে যে টাকার পাহাড় জমে, যেমন বিসিসিআই পায়, আইসিসি পায়, এই সংগঠক দেশগুলো পায়, তারপর আয়োজকরা পায়, যারা টিভি সত্ত্ব কেনে তারা পায়, যারা অ্যাডভার্টাইজার যাদের কোম্পানি আছে তারা পায়। একটা পুরোটা একটা মানে বিজনেস চক্র। তো এইখানে এই ঘোরটা পাকানোর কি দরকার ছিল? আর বাংলাদেশের দোষ হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি ভারতের কাছে অ্যাপ্লাই মানে একটা চিঠি পাঠাতো যে আমরা অসুরক্ষিত বোধ করছি, আইসিসি আমাদের এরকম জানিয়েছে, আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমরা যেতে রাজি আছি, তাহলে ভারতবর্ষ ঠিক করতো। আমি যতদূর জানি ভারতবর্ষ ঠিক করতো। কিন্তু এখানে তো রাজনীতি চলে এসছে। আসিফ নজরুল গতকালকে বলে দিয়েছেন, এখানে সমস্ত বিজেপি, নাম না করে উনি বলেছেন বিজেপি ধর্মীয় উগ্রবাদী দল, তারাই এই সমস্ত করছে। তা উগ্রবাদী দল কি শুধু আমাদের দেশে আছে? আপনাদের দেশে নেই? মুখে হাত দিয়ে বলুন তো। উগ্রবাদী দল তো আপনাদের দেশটা তো 12টা বাজিয়ে দিয়েছে। আপনারা যা করে রেখে দিয়েছেন, সারা বিশ্ব ছিছি করছে। এই একটা জিনিস তো বাংলাদেশে ছিল, যে জিনিসটাকে দিয়ে বাংলাদেশকে সারা পৃথিবী চিনত, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ক্রিকেটের ভক্ত নেই এমন মানুষ কিন্তু পৃথিবীতে নেই। আসিফ নজরুল যদিও বলছেন যে ওটা একটা আঞ্চলিক কিছু দলের খেলা, আসলে তা নয়। আস্তে আস্তে দেখবেন আমেরিকাও ঢুকে যাচ্ছে, কানাডাও ঢুকে যাচ্ছে, তারা সব বুঝে গেছে যে ক্রিকেটে পয়সাটা কত। নইলে পরে তারা আমাদের এখান থেকে বা বিদেশ থেকে তারা সমস্ত কোচ নিয়ে যেতেন না। 4টে 5টা করে কোচ নিয়ে গিয়েছেন, তারা প্র্যাকটিস করাচ্ছেন। জার্মানি বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, সবাই। দুবাই পুরো একেবারে স্টেডিয়াম সাজিয়ে রেখে দিয়েছে, বিশাল বিশাল স্টেডিয়াম। যা জানে এমএসবি, জানে যে ক্রিকেট থেকে পয়সা আসে। উনি $8 বিলিয়ন আইপিএল এ ঢেলে দিয়েছেন।
পুরোটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসার মধ্যে এই যে বাংলাদেশ সরকার ঢুকে গেল না, সরকারের ঢোকাটা উচিত হয়নি। আমি বলবো ভারত সরকার ঢুকেছে, হচ্ছে তো আইসিসির সঙ্গে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সরকার ঢুকলো কেন? আমাদের খবরের কাগজ এখানে বেরিয়েছে, অনর বাংলাদেশ ভারতে আসবে না, নজর আইসিসিতে। অনর বাংলাদেশ ভারতে আসবে না, নজর আইসিসিতে। এরা মনে করছে যে পাকিস্তান যেহেতু ভোটদানে বিরত হয়েছে, পাকিস্তান ওদের পাশে থাকবে, পাকিস্তান খেলবে না। পাকিস্তান না, ওই পয়সা দিলে ওই এদের মতো নাচবে, নাচবে রে বুলবুল, পয়সা দিলে তাই করবে। পাকিস্তান হচ্ছে এমন দেশ, আপনাদের গাছে তুলে দিয়ে বইটি কেড়ে নিয়েছে। আপনাদের আসল শত্রু হচ্ছে পাকিস্তান, সেটাকে আপনারা চিনতে পারছেন না। যখন চিনতে পারবেন তখন কিন্তু অত্যন্ত দেরি হয়ে যাবে। এরা সব কিছুতে আপনাদের একেবারে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। এরা সেটা রাজনীতি থেকে আরম্ভ করে আপনার ধর্ম এবং খেলা কোনোটাই কিন্তু এরা বাদ দিচ্ছে না। দেখবেন আমার কথা মিলিয়ে দেবেন, পাকিস্তান খেলে কিনা আপনি আমার কথা মিলিয়ে নেবেন। ওই শ্রীলঙ্কায় গিয়ে কিন্তু পাকিস্তান খেলছে, মধ্যখানে বাদ পড়ে গেল কে? বাদ পড়ে গেল বাংলাদেশ। আর বাংলাদেশের এত রিজিট হওয়া উচিত হয়নি। আর বিশেষ করে আসিফ নজরুলকে আমি বলবো, সব ব্যাপারে এই যে নাকটা গলানো, এই নাকটা না গলিয়ে যদি বিসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে যদি জিনিসটা ছেড়ে দিতেন যে তোমরা কথাবার্তা চালাও, আমরা সরকার এর পেছনে আছি, কিন্তু তা তো ওনারা করবেন না। যেখানে দেখবেন ভারত বিরোধিতা, সেখানে একেবারে ঝাঁপিয়ে পড়বেন। ঝাঁপিয়ে পড়ে আলটিমেটলি কি হলো, এই যে ক্রিকেটারগুলো ছিল এদের একেবারে লাইফ ফেল করে দিল। এবার টাকা পয়সাগুলো যদি ফেরত না দেন, স্কটল্যান্ডকে নেওয়া হচ্ছে, অথবা অন্য কেউ, স্কটল্যান্ড রাজি না হলে অন্য কেউ আসবে, তো তখন তারা টাকা দিতে হবে। সেই টাকা পয়সাগুলো এখন তো বাংলাদেশি না দেয়, তাহলে বাংলাদেশের উপরে তো একটা ফাইন চাপবে, প্লাস ব্যানও হতে পারে, আজীবনের জন্য ব্যান হতে পারে। বাংলাদেশ ক্রিকেটটাকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিল এই আসিফ নজরুল অ্যান্ড গ্যাং। এরা পুরোটা বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছে। সরকারের কখনো উচিত হয় এখানে সরকারিভাবে ভারতবর্ষ কোনো তার মন্তব্য করেছে? এটা প্রাইভেট বডি, তারা নিজেদের মধ্যে খেলা খেলছে, তারা টাকা পয়সা নিজেদের মধ্যে লেনদেন করে, টাকা পয়সা নিজেরা রোজগার করে। ভারতবর্ষ ওখান থেকে কিচ্ছু পায় না, কোনো জিনিস পায় না। যাই হোক, এখন বাংলাদেশের কপালে কিন্তু অনেক দুঃখ আছে, এটা কিন্তু আমি বলে দিলাম। বাংলাদেশ, আমি চাই না যে বাংলাদেশের মোটা দেশ ক্রিকেট থেকে বঞ্চিত হোক, কিন্তু এখনো সময় আছে। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যদি আইসিসি অথবা ভারতকে যদি লেখে, ভারত সরকারকে, যে আমাদের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, আমরা খেলতে ইচ্ছুক। আপনারা মিটিং করেছেন, বলছেন তো, কাগজে বেরিয়েছে, মিটিং করেছেন, তাহলে ভারতবর্ষ নিশ্চয়ই একটা ব্যবস্থা করতো। ওই যে আপনারা ঠিক করে দিয়েছেন যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের বন্ধু নয়। চাল ডাল তেল তুল নেওয়ার বেলা ভারত তখন বন্ধু, ভারতকে না হলে চলে না। বিজলি নেওয়ার সময়, কারেন্ট নেওয়ার সময় তখন ভারতকে ছাড়া চলে না। এখন ভারত হচ্ছে শত্রু, তা শত্রুর সঙ্গে সম্পর্ক রাখার দরকার কি? কিন্তু নিরীহ ক্রিকেট প্লেয়ারগুলোকে মারলেন কেন? ওদের লাইফ শেষ হয়ে গেল ওদের। আপনাদের রাজনীতির ফাঁদে পড়ে ক্রিকেট প্লেয়ারগুলোর মানে শেষ হয়ে গেল, লাইফ শেষ হয়ে গেল। আইসিসির অনুমোদন ছাড়া অন্য কোথাও খেলতে পারবে? এই যে গোঁ ধরে আপনারা বসে রইলেন এবং আইসিসিকে অপমানিত করলেন, আইসিসি এবার যদি মনে করে যে আমি ওকে ব্যান করবো বাংলাদেশকে, আপনি আটকাতে পারবেন? আসিফ নজরুল, আপনি আটকাতে পারবেন না, আপনার সরকার আটকাতে পারবে না। আইসিসি হচ্ছে একটা প্রাইভেট বডি, তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই শেষ সিদ্ধান্ত।
এবং আইসিসির সিদ্ধান্ত মানে সারা পৃথিবী যত ক্রিকেট খেলে 15টা দেশ তাদের একই সিদ্ধান্ত। আর পাকিস্তানের কথা বলছেন, আমি বললাম দেখে নেবেন পাকিস্তান টি-20 খেলতে যায় কিনা। ভারতের সঙ্গে খেলা বন্ধ করে পাকিস্তান নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। পাকিস্তান পয়সা বোঝে, বুঝতে পেরেছেন? আর আপনাদের আর্থিক লসটা একটুখানি ভেবে দেখবেন। এই যারা যারা টিভি সত্ত্ব কিনেছিল, যারা অ্যাডভার্টাইজিং কোম্পানি, আপনার প্লেয়ারদের টাকা, এই সমস্ত কিছু যারা করেছিল তাদেরকে একবার ভেবে দেখবেন যে আপনারা কি করেছেন। যদিও ভাবার সময় টময় আপনাদের নেই, জ্ঞানচক্ষুর উন্মোচনই হয়নি, তার ভাববেন কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।